বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। প্রিয় দর্শক, গোটা বাংলাদেশে সম্ভবত কেউই ভালো নেই এবং সবাই শোকাহত, যদিও কারো কারো কাছে কখনো কখনো মনে হয়েছে যে জীবনের যে সম্পদের মূল্য অনেক বেশি। বাংলাদেশ গোটা পৃথিবী থেকে অনেকটাই বিচ্ছিন্ন এবং 53 বছরে বাংলাদেশের যে ভাবমূর্তি, অনেক সংকট, অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও সবাই মিলে আমরা গড়ে তুলেছিলাম, সেই বাংলাদেশের ভাবমূর্তি গত কয়েক সপ্তাহে একেবারেই ভিন্ন একটা রূপে আবির্ভূত হয়েছে গোটা বিশ্ববাসীর কাছে। এবং এর পরিণতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে আমরা কেউই বলতে পারি না। যে আন্দোলন, ছাত্রদের সেই আন্দোলন অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে ছাত্ররা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং নতুন নতুন কর্মসূচি প্রতিদিন নতুন নতুন নামে। সরকারের দিক থেকে প্রথমে পুরো পরিস্থিতিটাকে অস্বীকার করবার চেষ্টা, পরে সেটাকে বল প্রয়োগের মাধ্যমে সামাল দেওয়ার প্রয়াস এবং সেখান থেকে বেরিয়ে এসে আবার পরিস্থিতিটাকে খানিকটা স্বীকার করে নেবার একটা চেষ্টা। এবং তার মধ্যে এটাও আমরা লক্ষ্য করলাম যে সরকারের ভেতরেও নানা রকমের অস্বস্তি, নানা রকমের দুর্বলতা নানাভাবে প্রকাশিত হচ্ছে এবং তারাও যে খুব একটা স্বস্তিতে এবং শান্তিতে এবং খুব ভালো আছেন সেটাও বলবার কোনো সুযোগ নেই। সামগ্রিকভাবে এই আন্দোলন সংগ্রাম কোথায় গিয়ে পৌঁছবে, এর পরিণতি কী, এটা কোন কোন ক্ষেত্রে বাংলাদেশের জন্য সম্ভাবনার দ্বার উন্মোচিত করলো, কোন কোন ক্ষেত্রে সংকট তৈরি করলো, দেশের সামগ্রিক অর্থনীতিতে এর প্রভাব কী, বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে এটা কোন ধরনের মাত্রা যোগ করছে, সেই সব বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন অর্থনীতিবিদ এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি ডিস্ট্রিবিউশন ফ্লো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আপনাকে স্বাগত। গতকাল ছাত্রদের এই আন্দোলনের কর্মসূচির যে টাইটেল তারা দিয়েছে সেটা ছিল রিমেম্বারিং দ্য হিরোজ এবং এই কর্মসূচিতে আমরা আপনাকেও দেখলাম কর্মসূচিটার একটা অংশ নিতে। আপনি ডিবি কার্যালয়ে গিয়েছিলেন, আপনাদের একটা আলটিমেটাম দেওয়া ছিল 6 সমন্বয়ককে মুক্তির বিষয়ে এবং আপনারা যাবার 24 ঘন্টা পেরোয়ার আগেই সেটা খানিকটা কাজও দিয়েছে। আমরা দেখলাম যে তার আগেই তাদেরকে ছেড়ে দেয়া হচ্ছে এবং ডিবি প্রধানকে তার আগে সরিয়ে দেওয়া হচ্ছে, সেটাও আমরা দেখলাম। সব মিলিয়ে আমি কি দেখলেন বা কালকের দিনটি সম্পর্কে আপনার অভিজ্ঞতা, আপনার বক্তব্য, আপনার উপলব্ধি আমি একটু শুনতে চাই। ধন্যবাদ জিল্লুর। দেশের এরকম একটা সময় আপনি আমাকে ডেকেছেন। সাধারণত আপনি তো আমাকে অর্থনীতি আলোচনার জন্য আনেন, তো আজকে রাজনৈতিক অর্থনীতি না হয় একটু আলোচনা করি, সমাজনীতিও আলোচনা করি। আপনি বলেছেন যে আমাদের ছাত্র নেতৃবৃন্দ বা ছাত্র যুব আন্দোলন যারা করছেন তারা বিভিন্ন জিনিস খুব সক্রিয়ভাবে এবং খুবই সৃষ্টিশীলভাবে নাম দিয়েছেন। বাংলাদেশ ব্লকড, বাংলা ব্লকেড, তারপর ফুল শাটডাউন, কমপ্লিট শাটডাউন, হ্যাঁ, তারপরে ওনার মার্চ ফর জাস্টিস এবং তারপরে এখন আজকে যেটা হয়েছে সেটা হলো যে রিমেম্বারিং দ্য হিরোজ, হ্যাঁ, বা অনারিং দ্য হিরোজ। আমাদের যে সমস্ত জাতির যেই গর্বিত সন্তানরা আছেন তাদের কথা স্মরণ করার। তো আমি প্রথমে সেই সুযোগে আপনাকে তাদের কথা স্মরণ করার জন্য প্রথমে আমি, যেহেতু আমার অগস্ট মাস শুরু হচ্ছে, 15ই অগস্ট জাতীয় শোক দিবস আছে, বঙ্গবন্ধু এবং তার পরিবার এইরকম একটি সময়ে আমাদের নৃশংসভাবে তাদের হত্যা করা হয়েছিল, সেইটাকে মাথায় নিয়েই আমি স্মরণ করতে চাই আমি বাংলাদেশের অন্যতম বড়, সেই অর্থে মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা এবং তার প্রয়াণের ব্যাপারে। আমি দ্বিতীয় যেটা আপনার সাথে স্মরণ করব রিমেম্বারিং দ্য হিরোজ বা অনারিং দ্য হিরোজে, সেটা হলো এই যে 200-র উপরে আমার যেই নাগরিকরা, তরুণ, যুবক, সাধারণ মানুষ নির্বিচারে হত্যাকাণ্ডের শিকার হলো, তারা যে জীবন দিয়ে বাংলাদেশকে নতুন পথের সন্ধান দিয়ে গেল, আমি সেই হিরোদের, সেই আমাদের গর্বিত নাগরিকদের আমি স্মরণ করতে চাই। এবং যারা এই আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন, এমনকি বাংলাদেশের যদি সরকারি সহায় সম্পত্তি, যেটা আমাদের নাগরিকদেরই সহায় সম্পত্তি, সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সাথে সম্পর্কিত যারা আছে তাদের প্রতিও আমি শ্রদ্ধা, সমবেদনা এবং ভালোবাসা জানাতে চাই। সেহেতু আমার তরুণ ভাই বোনেরা যে এইরকম একটি নাম
বা এরকম একটি বিষয়কে নির্বাচন করেছেন, যারা করেছেন তাদের আমি অভিনন্দন জানাতে চাই আজকে আপনাদের এই সুযোগে। আমি আজকের আলোচনা যাওয়ার আগে আপনাকে একটা আমি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। 16 তারিখ এই মাসের মানে জুলাই মাসের 16 তারিখ আমি ঢাকাতে বিদেশ থেকে এসে নামার পরে আপনার হঠাৎ করে খুব বড় ধরনের আর্তচিৎকার আমি শুনতে পাচ্ছি। আর্তচিৎকার শুনছি এবং মানে নিয়ন্ত্রণহীনভাবে কাঁদছে একটি লোক, এবং সে বলছে দুটো কথা। সে বলছে যে আমার একমাত্র ছেলেকে তোমরা মারলে কেন? বুঝলাম যে কোনো পিতা তার সন্তান মৃত্যুর কারণে মধ্যপ্রাচ্য থেকে এসেছে, শ্রমিক শ্রেণী, খেটে খাওয়া মানুষ, মানে গায়ে কোনো কোট নাই, ওটা উনি একটা লাল গেঞ্জি গায়ে দিয়ে শুধুমাত্র মালপত্র ছাড়া চলে এসেছেন আমার ওই ফ্লাইটেই, এমিরেটসে। এবং আর দ্বিতীয় কথাটা বলছে, আমি 10টা বছর মাস্কাটে থেকে আমি একে পড়াশোনা করিয়েছি, এখন আমার কি হবে? এই পিতার যে আর্তচিৎকার, এইটা নিয়ে আমি এই ঘটনাতে আমি ফিরে এসেছি। তারপরে লোকটি কাঁদতে কাঁদতে ইমিগ্রেশনের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। হাঁটু গেড়ে বসে যখন অসহায় মানুষের আর কেউ থাকে না, তখন বোধহয় সর্বশক্তিমানের কাছেই তারা একমাত্র আবেদন করে। সে সর্বশক্তিমানের কাছে আবেদন করলো যে আমি যদি না পারি তুমি একে শাস্তি দিও, যারা এই কাজটা করেছে। এত বড় অভিশাপ, এই দীর্ঘশ্বাস, মানে ওই মুহূর্তে প্রত্যেকের জন্য একটা বিচলিত অবস্থার ভিতরে সৃষ্টি হয়েছে। যারা এই আন্দোলন সংগ্রাম এবং তাতে যারা আক্রান্ত হয়েছে, তাদের যারা কাছের থেকে দেখেছে, তাদের কারুর পক্ষে আগামী কত জন্ম বা কত সময় এটা বুকের ভিতর থাকবে বা তাদের রাত্রের ঘুম হারাম করে দিবে, এটা আমি কল্পনা করতে পারি না। এবং এই যে ব্যথা, এই ব্যথা যদি আমার সারেও, কিন্তু এর যে দাগ যেটা থাকবে, এই দাগ অমোচনীয়। একে নিয়ে জাতিকে আগামী দিনে আগাতে হবে। এবং এইটা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা উত্তরকালের যে সবচেয়ে বড় আমাদের জাতীয়, মানে আমাদের সেই অর্থে বলতে পারেন জাতীয় অভিশাপও বলতে পারেন, জাতীয় অভিজ্ঞতাও বলতে পারেন। এটাকে আমরা কিভাবে ধারণ করব, এটাকে নিয়ে আমরা আগামী দিনের পথ চলাকে কীভাবে আলোকিত করব ইতিবাচকভাবে, এটি এখন আমার কাছে যদি বলেন বড় বিষয়। আজকে যখন আপনি যে মানববন্ধনের কথা বললেন, আমরা ডিবি মানে ডিটেকটিভ অফিসে যেটা গেলাম বা গোয়েন্দা অফিসে সামনে আমরা দাঁড়ালাম, তো এটা ঠিক যে আগের যেই চূড়ান্ত বক্তব্য দেওয়া হয়েছিল সেও যদি সেই সময়ের আগে ওনাদের ছেড়ে দিয়েছে, কিন্তু ওনারা কি অবস্থায় আছেন, কেমন আছেন, তখনও আমরা কিছুই সেই অর্থে জানি না। তারা কি আগামীতে শান্তিতে আবার আন্দোলন সংগ্রামে ফিরতে পারবেন কি না। পরে শুধু জেনেছি ওনারা ওখানে আপনার যে অনশন ধর্ম ঘটেছিলেন, এই কথাটাও তো আমরা কিন্তু সেরকমভাবে জানিনি। কত সমন্বয়ক, হ্যাঁ, সমন্বয়করা যে অনশন ধর্মতে ছিলেন আর কি, দেখুন ওনাদেরও কত ভুল বোঝানোর কত ধরনের চেষ্টা করা হয়েছে, তাদের ব্যবহার করে। কিন্তু আমার কাছে মনে হয় যে বাংলার মানুষ আগের চেয়ে অনেক বিজ্ঞ হয়ে গেছে, অনেক বেশি বিচক্ষণ হয়ে গেছে, এবং এগুলি যে কাজে দেয় না এই মিথ্যার। এবং আপনি দেখবেন যে 2007-এর 8-এর সেই পুরনো ভিডিও আমাদের রাজনৈতিক নেতাদের, সেগুলো মানুষ সামনে নিয়ে এসছে। তাহলে এটা যদি সত্য হয় তাহলে ওগুলোও সত্য হবে। সেহেতু আপনি এগুলির বিষয়গুলো, আমি যেটা বলতে চেয়েছি, মানুষ এই অভিজ্ঞতার ভিতর দিয়ে আগের চেয়ে অনেক বেশি বিচক্ষণ হয়ে বের হয়েছে। সেহেতু আমার কাছে মনে হয়েছে যে আজকে আমি দুটো বিষয়কে বলেছি, আমি সেটি আপনাকে আবার পুনরায় উল্লেখ করতেছি। আমার প্রথম বক্তব্য ছিল, যেই গুলি তুমি করছো, যেই বন্দুক তুমি ব্যবহার করছো, এটা আমার করের টাকায় তোমার কেনা। যে লোকগুলোকে আপনি মারছেন, সেই লোকগুলোও কিন্তু ভ্যাট দেয়। সেই লোকগুলোর প্রত্যক্ষ কর, সবচেয়ে গরিব মানুষও ভ্যাট দেয়। সেই গরিব মানুষের পয়সায় কেনা বন্দুক গুলি দিয়ে আপনি তার সন্তানকে আপনি হত্যা করছেন। এটা তো হত্যা, হ্যাঁ, এটা হত্যা, এবং সেটা আপনি করছেন। এইটা নৈতিকভাবে, আমি অর্থনৈতিক বিবেচনাতেও, কারণ অর্থনীতির ভিতরে তো এক ধরনের নৈতিকতার বিষয় আছে, এটা কেমন করে সম্ভব? আমার দেশের মানুষের নিজের ট্যাক্সের পয়সায় সেই নাগরিকের সন্তানদের আপনি গুলি করে মারছেন, এটা আমার কাছে গ্রহণযোগ্য না। কি বাজেট বলেন, কি বিদেশি সাহায্য বলেন, কি অন্য কিছু বলেন, এইগুলির কাছে এই নৈতিকতা আমার সর্বোপরি বলে আমার কাছে মনে হয়, মানুষের জীবদ্দশার বিষয়। আর দ্বিতীয় যেটা আমি বলার চেষ্টা করেছি, সরকারের পক্ষ থেকে প্রায়শই বলা হয় যে এই সমস্ত কর্মকলাপের ফলে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমি খুব জোর দিয়ে বলেছি,
যদি কারোর ভাবমূর্তি নষ্ট হয়, এটা সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমার দেশের ভাবমূর্তি না। দেশ আমার সরকারের চেয়ে অনেক বড়, এবং দেশের এই কার্যকলাপের ভিতর দিয়ে, যুব সমাজের এই আন্দোলনের ভিতর দিয়ে বরঞ্চ আমাদের দেশের যে আত্মশক্তি আছে সেইটা প্রকাশ পেয়েছে। যখন আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনিদের জন্য ইউনিভার্সিটির ছেলেরা আন্দোলন সংগ্রাম করে এবং তাদের যখন পিটায়, তখন কি আমরা বলি যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট হয়েছে? আমরা বলি যে বাইডেন প্রশাসনের ভাবমূর্তি নষ্ট হয়েছে। সে তো আমাদের এই পার্থক্যটা করতে হবে না? আমার যদি ভারতে মোদী সরকার কোনো পচা কাজ করে, তাতে কি আমি বলবো ভারতের জনগণের কথা? আমি বলবো রাষ্ট্রের কথা। বাংলাদেশের সমস্যাটা হয়েছে আমরা রাষ্ট্র এবং সরকারকে গুলিয়ে ফেলি। শুধু রাষ্ট্র এবং সরকার না, রাষ্ট্র, সরকার দল এবং শাসক দলকে একসাথে গুলিয়ে ফেলি। এই তিনটে একত্রিত করে। আমি অবশ্য সূচনায় রাষ্ট্রের কথা বলেছি, বাংলাদেশের ভাবমূর্তির কথা বলেছি। আমি বলেছি এই কারণে, আমি একটু জাস্ট ক্লারিফিকেশন দিই যেহেতু আপনি এই প্রশ্নটা, আমি বলেছি এই কারণে যে 53 বছর পরেও আমরা বাংলাদেশকে গণতান্ত্রিক করতে পারি। আমি আপনার কথার মর্মার্থ অনুধাবন করি। আপনি আমাকে কন্টেস্ট করেননি সেটাও আমি বুঝতে পেরেছি, কিন্তু দর্শকদের কাছে আমি পরিষ্কার করতে চাই সরকারের পক্ষ থেকে যে বারবার বলা হয়, দোষারোপ করা হয়, এই দোষারোপটা আরেকটা, ওই যে আমি যেটা বলতে চাই, সরকারের পক্ষ থেকে শুধু যে মিথ্যাচার করা হয় তা না, অনেক সময় আপনার মনস্তাত্ত্বিক কৌশল করা হয়, যে মনস্তাত্ত্বিকভাবে আপনাকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করা হয়, যেটা সবচেয়ে বড় বিষয় সবসময় হয়। আপনি কিছু বললে পরে আপনি রাজাকার, আপনি জামাত, অথবা আপনি বিএনপি ইত্যাদি। এই সমস্ত খেলো কথা এখন চলে না। দেখেন কি করবে, এই যে জামাত এবং শিবিরকে নিষিদ্ধ করলাম, এটাও দিনের খবর, কালকেই প্রজ্ঞাপন জারি হয়েছে। জামাত শিবিরকে নিষিদ্ধ করা যৌক্তিকতা নিয়ে গূঢ় আলোচনা হতে পারে, ইতিহাস সম্পৃক্ত আলোচনা হতে পারে, সেটা কারোর পক্ষে থাকতে পারে, বিপক্ষে থাকতে পারে, কিন্তু ওনারা এই মুহূর্তে যেই আন্দোলন বিরোধী বয়ান তৈরি করাকে শক্তিশালী করার জন্য যে জামাতকে যে এই মুহূর্তে ওনারা নিষিদ্ধ করলেন, এইটা তো বাংলাদেশের সাধারণ মানুষ সবাই বোঝে। দেখেন কি করলেন আপনি, যদি জামাত যদি সত্যি সত্যি একটি অপশক্তি হয়ে থাকে, তাকে আপনি রাজনৈতিক কৌশল হিসেবে এই মুহূর্তে ব্যবহার করে বরঞ্চ আপনি এই রকম একটা বড় বিষয়কে আপনি এইরকমভাবে একটা ছলাকলার মধ্যে ফেলে দিলেন। আপনি কত বড় অপকার করলেন বাংলাদেশে। দেখেন, আপনি বারবার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কথা বলে, এমন এই মূল্যবোধের কথা বলে এই তরুণ সমাজের কাছে, এবং আপনাকে আমি বলবো নতুন প্রজন্মের নতুন উপলব্ধি কি, আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আপনি বিতর্কিত করে দিলেন এদের কাছে আপনি অন্যভাবে। আমার সবচেয়ে বড় বড় যারা যুদ্ধ দিয়ে জীবন দিয়ে আমার দেশকে স্বাধীন করে দিয়েছে, সেই মুক্তিযোদ্ধাদের আপনি মুখোমুখি করে দিলেন এই তরুণ প্রজন্মের কাছে। এই অধিকার কে দিল? এবং শুধুমাত্র শুধুমাত্র খুবই সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য বাংলাদেশের সবচেয়ে পবিত্র স্মৃতি, মুক্তিযুদ্ধের স্মৃতিকে আমরা অপব্যবহার করেছি। এইটার দুঃখ রাখার জায়গা খুব কম হবে, কারণ এই প্রজন্মকে আমরা তো মুক্তিযুদ্ধের পক্ষেই রাখতে চাই। আপনি লক্ষ্য করে হ্যাঁ, কিন্তু লক্ষ্য করে দেখেন, আমি আবার এই প্রজন্মের কাছে ফিরে আসবো, ওরা কত বিজ্ঞ, কত সেই অর্থে চিন্তাশীল। আমি এটার অভিজ্ঞতা থেকে এটাই আমি আপনার কাছে একটু বুঝতে চাইবো। আমি একটা লাইন বলে শেষ করে দিল, সেটা হলো দেখেন ওরা যে গানগুলো গাচ্ছে, সে গানগুলো কোথাকার গান? মুক্তিযুদ্ধের গান, দেশপ্রেমের গান, মানবতার গান, অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে বক্তব্য, দেশের পতাকা নিয়ে মাঠে নেমেছে। বাংলাদেশের পতাকা নিয়ে ওরা মিছিল করছে। কার বাংলাদেশ? এটা ওদের বাংলাদেশ। এই কথাটা আমাদের বুঝার মতো কি এই বয়সেও কি আমরা বুঝে উঠতে পারলাম না? আমার এইখানেই আফসোসের। আমি যদি জাস্ট গত কয়েকদিনের বা কয়েক সপ্তাহের ঘটনা প্রবাহ বিশ্লেষণ করতে চাই বা আপনার কাছ থেকে শুনতে চাই, আপনি নতুন কি দেখলেন এখানে? একটা হচ্ছে যে নতুন কি দেখলেন সেটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন আমি একই সঙ্গে জুড়ে দিতে চাই যে আমরা 2009 থেকেই সরকারকে দেখছি, ধারাবাহিকতাভাবে 3টে নির্বাচন হয়েছে, নির্বাচন নিয়ে অনেক রকমের প্রশ্ন। আমি সেই বিতর্কে যদি নাও যাই, অনেক রকমের ক্রাইসিস গেছে এবং সরকার কিন্তু প্রতিটা ক্রাইসিস, সেই প্রথমে পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে মনে হচ্ছে এই বোধহয় সরকার নাই, কিন্তু সেই সরকার বারবার ঘুরে দাঁড়িয়েছে। তো সেই জায়গায় এই পরিস্থিতিটা একেবারেই এখন পর্যন্ত অনেকেই মনে করেন যে এটা তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তারা যদিও মনে করছেন পরিস্থিতি স্বাভাবিক শান্ত হয়েছে, কিন্তু অনেকেই মনে করেন যে আসলে রাজনৈতিক এবং মরাল একটা ডিফিট হয়ে গেছে অলরেডি। জিল্লুর, আমি শেষের থেকে শুরু করি। আমি আপনাকে বলতে চাই, পিলখানা বলেন, কোভিড বলেন,
13, 14, 15 নির্বাচন, দুটো বড় বড় নির্বাচন বলেন, এই সেই উত্তর পরিস্থিতির যে তিনটে নির্বাচন 14, 18, 14, তারপরে 18, তারপরে 24, এই তিনটে নির্বাচনে পরবর্তী পরিস্থিতি এবং সেই সময়কার সহিংসতা, আন্দোলন এবং বৈরিতার ইতিহাস আমরা জানি, যেভাবে কাটিয়ে ওঠা সম্ভব হয়েছিল, সেই কাটিয়ে ওঠার ক্ষেত্রে এখন বড় ধরনের ফারাক দেখা যাচ্ছে। ওইখানে সেই অবস্থার ভিতরে অনেক বড় ধরনের কিছু ব্যত্যয় দেখা যাচ্ছে। আমি কয়েকটা আপনাকে বলি। দেখুন, এই সবগুলো সময়ে একটা বড় বয়ান ছিল বাংলাদেশে উন্নয়ন হচ্ছে, এবং এই উন্নয়নের বলতে আমরা অবশ্যই দৃশ্যমান বিভিন্ন ভৌত অবকাঠামোর প্রকল্পের কথা বলেছি। আর আমরা বলতে চেয়েছি যে উন্নয়নের এই বয়ানের পাশাপাশি আরেকটি সমান্তরাল বয়ান আছে, সেটা হলো এই উন্নয়ন থেকে সবাই সমানভাবে উপকৃত হচ্ছে না। আপনার বাংলাদেশে দারিদ্র্য যদি কমেও বৈষম্য বাড়ছে, এবং আপনার সময় নাই, নাহলে আমি তথ্য উপাত্ত দিয়ে, খানা জরিপের তথ্য দিয়ে আপনাকে বুঝাই বলতে পারতাম। জিনিসটা হচ্ছে যে, এবং এই উন্নয়ন বয়ানের কারণে আপনি যেটা করেছেন সেটা হলো যে উন্নয়ন বলতে যে মানবাধিকার বুঝায়, উন্নয়ন বলতে যে কথা বলার অধিকার বুঝায়, উন্নয়নে যে আমাকে প্রতিনিধিত্ব চয়ন করার জন্য নির্বাচন বুঝায়, এই উন্নয়ন বলতে যে আমার সমাবেশ করার অধিকারকে বুঝায়, আমার মিডিয়ার স্বাধীনতা, নাগরিকদের স্বাধীনতা, এগুলি বুঝায়, এগুলিকে আমরা তাচ্ছিল্য করেছি। এবং আমরা বলেছি একটা সম্পূর্ণভাবে কৃত্রিম অবৈজ্ঞানিক তত্ত্ব দিয়ে যে তথাকথিত অবকাঠামো আগে, মানুষের কথা বলা পরে হবে, পেটে ভাত হলে হবে, বিভিন্ন ধরনের বিকৃত ঐতিহাসিক উদাহরণ দেওয়া হয়েছে এই ঘটনার ভিতর দিয়ে। এবং সেটার বড় ক্রেতা ছিল আমাদের বিদেশি সহযোগী গোষ্ঠীরা। এই সময়কালের সবচেয়ে বড় পার্থক্য যেটা হয়েছে, উন্নয়নের এই তথাকথিত বয়ানের সারবত্তাহীনতা অনেক প্রকাশ্য হয়ে গেছে, এবং যেটা আমরা তথ্য উপাত্ত দিয়ে বুঝিয়ে উঠিয়েও পারিনি, মানুষের, জনগণের অভিজ্ঞতার ভিতর দিয়ে এসেছে। যখন যুবক এবং তরুণদের পাশে মধ্যবিত্ত, নিম্ন আয়ের মানুষ, পেশাজীবীরা বিভিন্ন জায়গাতে এসে যুক্ত হয়েছে। আপনি বলবেন রাজনৈতিক পরিচয়ের লোকেরাও এসেছে। আরে রাজনৈতিক পরিচয়ে যারা এসেছে তারা কি নাগরিক না? আর তাদের কাজও তো সেটাই আসলে, এবং তারা তো এই কাজ করার জন্যই আছে। সহিংসতার পক্ষে আমি বলছি, আমি আগুন দেওয়ার পক্ষে, আমি আন্দোলন সংগ্রামে। এইটা হলো প্রথম আগুন সহিংসতা কারা করেছে, কে করেছে, সেটা আবার আরেক বিষয় আলোচনা করব, এবং সেটাও তদন্তের ভিতরে সঠিকভাবে হওয়া বাঞ্ছনীয়। তখন হয়তো দেখবো আমরা অদ্ভুত অদ্ভুত গল্প বেরোচ্ছে আসলেই কে করেছে। তো প্রথম যেটা আমি পার্থক্য দেখছি, এর আগের এই বিভিন্ন উৎক্রমণের সময় যে বয়ানটা, উন্নয়নের যে বয়ানটা দিয়ে নেওয়া হয়েছে, সেইটা এখন সেইভাবে আর কার্যকর নাই। সে তো আপনাকে নতুন কোনো বয়ানের কাছে যেতে হবে, যে বয়ানের আলোচনা আমি আসছি। দ্বিতীয় দেখেন কি হয়েছে, এর আগ পর্যন্ত নেত্রী মানে প্রধানমন্ত্রী সকলেই ওনাকে এক ধরনের ছাড় দিয়ে কথা বলেছে উনি হয়তো পুরোটা জানেন না, ওনাকে হয়তো ভুল বোঝানো হচ্ছে, কথাটা ওনার কাছে ঠিক মতো পৌঁছালে পরে হয়তো এটা এরকম হতো না। আমার মনে হয় গত কয়েক সপ্তাহের অভিজ্ঞতার ভিতর দিয়ে মানুষ ওনাকে আর ওই ছাড়টা দিতে চাচ্ছে না। এবং আপনি যদি লক্ষ্য করে দেখেন, যে সমস্ত আক্রমণ, তর্ক বিতর্ক হয়েছে যুবকদের সাথে, সেই রাজাকার বিতর্ক থেকে আরম্ভ করে পরবর্তীতে অন্যান্য বিতর্ক যদি বলেন, হেলমেট বিতর্ক, এগুলি সবগুলোই সোজাসুজি নেত্রীর সাথে হয়েছে। অর্থাৎ ওনার যে আচ্ছাদনটা ছিল সেটা কিন্তু এখন আর নাই, উনি মুখোমুখি হয়ে গেছেন। এইটা একটা বড় পরিবর্তন। অর্থাৎ শুধু বয়ান প্রশ্নবিদ্ধ হয়নি, নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হয়েছে। যেই বয়ানকে আমরা সৃষ্টি করেছি যে আস্থার নেতৃত্বের অধীনে, সেইটা এখন আর কার্যকর। আরেকটা প্রশ্নবিদ্ধ হয়েছে যেটা, যে ভয়ের যে একটা সংস্কৃতি। আমি আসছি। তৃতীয়ত পার্থক্য কি হচ্ছে দেখেন, এর ভিতরে রাষ্ট্রযন্ত্রের ভিতরে প্রশাসন নিয়ে বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক হয়েছে, তার দলীয়করণ নিয়ে আলোচনা হয়েছে। আমরা র্যাব এবং পুলিশের বিভিন্ন মহাপরিচালকদের উপরে আমরা স্যাংশন হতে দেখেছি। কিন্তু তারপরে বাংলাদেশের একটি প্রতিষ্ঠান ছিল, এবং আসছে বলে আমি আশা করি, সেটা হলো আমাদের সেনাবাহিনী। এটা গর্বের জায়গা, আমার আন্তর্জাতিক পরিচয়ের একটা সবচেয়ে বড় জায়গা, যুব সমাজের একটা গৌরবের আশ্রয়স্থল হিসেবে সেই সেনাবাহিনীকে এবার আমরা বিতর্কিত করেছি।
আমরা বিতর্কিত করেছি শুধু দেশের ভিতরে না, আমরা আন্তর্জাতিকভাবে এই জাতিসংঘের লোগো লাগিয়ে, যেটা মানে কত মানে এটাকে আপনি বালখিল্যতা বলবেন, না বুদ্ধির অভাব বলবেন, না অতি চালাকি বলবেন, মুছতে ভুলে গেছিলাম। দেখুন কি, আপনি শুধু বাংলাদেশের মানুষকেও আপনি তাচ্ছিল্য করেন, তাদের বোধগম্যতাকে আপনি নিম্ন স্তরের মনে করেন, তা না, বিদেশেও তাই আপনি মনে করেন। তৃতীয়ত, সেনাবাহিনীকে আমাদের এইটার ভিতর দিয়ে বিতর্কের ভিতরে নিয়ে আসা হয়েছে, এইটা খুবই দুঃখজনক এবং চিন্তার বিষয়। চতুর্থ যেটা আমি আপনাদের বলবো সেটা হলো, এতদিন পর্যন্ত আমরা বলেছি যে যুব সমাজ ওরা সোশ্যাল মিডিয়া করে, ইতিহাস কিছু জানে না, ওরা খুব চঞ্চলমতি, ওরা কিছুতেই রেগে যায়, অনেকে মাদকাসক্ত, কেউ হয়তো মানসিক বিড়ম্বনার ভিতরে থাকে, কেউ সহিংসতার ভিতরে যায়, কেউ উগ্র মতবাদের ভিতরে আকর্ষিত হয়, এইরকম বর্ণনা তো আমরা করেছি। আমরা বলেছি যে ওদের, কিন্তু আমরা কোনো সময় ভালো করে যেটা বলার চেষ্টা করেছি যে এই যুব সমাজ যে নতুন চিন্তা, নতুন ধ্যান ধারণার পাশাপাশি বিশ্বায়িত যুব সমাজ, আমার ঘরে বসে ফ্রিল্যান্সিং করার যুব সমাজ, প্রত্যেকের সাথে যুক্ত থাকার যুব সমাজ, যারা এই নামগুলো দিল এবং যারা যুক্ত হলো এবং যারা জীবনে বাজি রেখে রাস্তায় নামলো, তারা দেখলো যে যত আপনি শিক্ষা দিবেন, আপনি জানেন যে আপনি যদি শিক্ষিত না হন তাহলে প্রতি 4 জনে 1 জন বেকার থাকে, আর যদি আপনি শিক্ষিত হন তাহলে 3 জনে 1 জন বেকার থাকে। অর্থাৎ শিক্ষা যত পায় যে, বেকার তত থাকে সে। এই যুব সমাজ তো সেইটা দেখছে। কেন ওরা কোটার জন্য এত ব্যস্ত হয়ে গেল? আপনাকে বুঝতে হবে না যে চাকরির নিশ্চয়তা বা একটি উপযুক্ত শিক্ষা পাওয়ার পরে কর্মসংস্থানের চিন্তা থেকে, এবং কেন করলো? কারণ হলো আপনার যে ব্যক্তি খাতে যে বিনিয়োগ, আমি ইকোনমিস্ট হিসেবে বলি আপনাকে, ব্যক্তি খাতের বিনিয়োগ তো জিডিপির অংশ হিসেবে 23%-এর বেশি বাড়লো না, সেহেতু ব্যক্তি খাতে তো যথেষ্ট পরিমাণে কর্মসংস্থান হচ্ছে না। এইটি একটা তো বড় কারণ ওদের ঠেলে দিয়েছে এখানে। আর যদি ওই যে 20 লক্ষর উপরে যে কর্মসংস্থানের জন্য প্রতি বছর বাজারে আসে, তার যদি 10 লক্ষ আপনার যদি মধ্যপ্রাচ্যে আর অন্য জায়গায় না যেত, তাহলে আপনি চিন্তা করতে পারেন বাংলাদেশের পরিস্থিতি কি হতো। সেই মধ্যপ্রাচ্যে থাকা মানুষগুলোকেও তো আমরা সম্মান করি না, তাদের টাকার মূল্য দেই না, ইত্যাদি ইত্যাদি গেল। তো এইটা যুব সমাজ যে একটা নতুন এসেছে, আমার ভাষায় হলো বাংলাদেশের তাৎক্ষণিক পর্ব যেটা ছিল মুক্তিযুদ্ধের, ওই পর্ব শেষ হয়ে গেছে। আপনি মুক্তিযুদ্ধের ওই পর্ব, আমার মতো মানুষরা, আমি 15 বছর বয়স ছিল আমার যখন মুক্তিযুদ্ধ হয়, আমরা স্কুল কলেজে যারা পড়েছি, যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আন্দোলন করেছি, রাজনীতি করেছি, আমাদের সময় শেষ। এটা আপনার মানতে হবে। নতুন উত্তর পর্ব এসেছে, উত্তর পর্ব হাজির হয়ে গেছে, তারা তাদের জানান দিয়েছে। আমাদের এটা দেখতে হবে। আপনি এটাকে আপনি শুধু বাংলাদেশ মনে করেন না, আপনি দেখেন ইউরোপ ধরে, ল্যাটিন আমেরিকা ধরে, গড় নেতৃত্বের বয়স কত? আরে 28 বছর বয়সের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে, বুঝেছেন? আর আমি 70-এর কাছে পৌঁছতে চাই, 65 পার হয়ে গেছে, আমরা এখনও মনে করি আমরা দেশ জাতির নেতৃত্ব দিব। অনেক হয়েছে, তাদেরকে আমাদের স্থান ছেড়ে দিতে হবে। এই যে উত্তর পর্ব, এখন হয় কি, ইতিহাসে দেখবেন এক পর্ব থেকে আরেক পর্বে যখন যায়, মানে তাৎক্ষণিক পর্ব থেকে যদি আপনি উত্তর পর্বে, পরবর্তী পর্বে যান, মধ্যেখানে আরেকটা সময় থাকে, একে বলে কাল পর্ব। কাল পর্বের ভিতরে মরণ থাকে, ধ্বংস থাকে, সৃষ্টিও হয়। বাংলাদেশ এই মুহূর্তে ওই তাৎক্ষণিক পর্ব আর উত্তর পর্বের মধ্যেখানে কাল পর্বেতে আছে। এই কাল পর্ব কত দ্রুততার সাথে শেষ হবে এটা নির্ভর করবে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজপতিদের বিচক্ষণতার উপরে, এবং আমরা এটা কী করব। সমস্যাটা হয়েছে কোথায়? যে সমস্ত দেশে এই তাৎক্ষণিক পর্ব থেকে উত্তর পর্বে যায়, সেই সমস্ত দেশের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো থাকে, এগুলোকে দ্বন্দ্ব সংঘাতকে আত্মস্থ করে সমাধান দেওয়ার ব্যবস্থা রাখে। সবচেয়ে পচা দেশেও যদি ভালো একটা নির্বাচন হয়, তাহলে এটার ফলাফল পাওয়া যায়। দেখুন ভারতবর্ষে যে নির্বাচনটা হলো, এটার ভিতর দিয়ে তো জনগণের এক ধরনের যে চিন্তা চেতনা এবং এক ধরনের তাদের যে সেই অর্থে দূরদর্শিতা প্রকাশ পেয়েছে। মোদী সরকারকে তারা যেভাবে সংখ্যাগরিষ্ঠতা কমিয়ে দিল। আপনি সাম্প্রতিককালে ফ্রান্সের নির্বাচন দেখেন, উগ্র দক্ষিণপন্থীরা আসতে নিয়েছিল কিভাবে, তারা সেখানে রাজনৈতিক সমাধানের প্রক্রিয়ার ভিতর দিয়ে তারা বের হয়ে আসলো, মধ্যপন্থীরা এবং বামপন্থীরা।
আপনি দেখেন সাম্প্রতিককালে আপনি যুক্তরাজ্যে এবং সেখানে গ্রেট ব্রিটেনে সেখানেও কিভাবে লেবাররা বেরোলো। আপনি যদি দেখেন যে সমস্ত দেশে স্বৈরাচারী কর্তৃত্ববাদী সরকার আছে সেখানেও কি হয়। এই গত সপ্তাহে যে ভেনেজুয়েলার নির্বাচন হয়েছে, মাদুরোর সাথে কি হচ্ছে আপনারা লক্ষ্য করে দেখেন, কিভাবে মারামারি হচ্ছে এবং সেখানে বিরোধী শক্তিকে জিততে হয়নি। এমনকি আপনি যে রোয়ান্ডার মতো জায়গায় যেখানে 99% ভোট পেয়ে জিতছে, সেখানেও আপনি বিভিন্ন ধরনের ঘটনাবলী ঘটছে এবং অর্থনৈতিক দক্ষতা নিয়ে বিভিন্ন ধরনের পরিপূর্ণ হচ্ছে। বাংলাদেশকে বুঝতে হলে ইতিহাস বুঝতে হবে, বাংলাদেশকে বুঝতে হলে এই যা হচ্ছে ভূগোল বুঝতে হবে, বাংলাদেশকে বুঝতে হলে সমাজতত্ত্ব বুঝতে হবে। এখন কেউ যদি মনে করেন যে বাংলাদেশকে বুঝতে হলে, আপনি বলছেন ইতিহাসকে বুঝতে হবে, তারা যদি মনে করেন যে ইতিহাস তো আমরাই তো ইতিহাস। জেলুর, এই প্রশ্নে আমি আপনাকে আরেকটা প্রশ্নের উত্তরে প্রসঙ্গ আনতে চাই। সেটা হলো অহমিকার একটা সীমা থাকে, দম্ভর একটা সীমা থাকে। অহমিকা, দম্ভ এবং আমরা ইংরেজিতে যাকে ইগো বলি, এইটার পরিণতি কি হয় আজকের বাংলাদেশ তার। অনেকে আমাকে বলে ভিন্ন কিছু হতে পারতো না, অনেকে আমাকে বলে যদি ছাত্রদের সাথে যদি একটু আগে একটু কথা তো কোমলমতি ছাত্ররা তাহলে তো রাজি হয়ে যেত। আমি তাদের সকলকেই বলি অন্য কিছু হওয়ার সুযোগ ছিল না। যে রাষ্ট্র কাঠামো আমরা দাঁড় করিয়েছি, যেখানে আপনার ভিন্ন মতের কোনো স্থান নেই, যেখানে আপনার যে কোনো সৎ পরামর্শকে আপনি এক অর্থে আপনার নিন্দা হিসেবে দেখেন, আপনি বাংলাদেশের স্বাধীনতাকে যখন সর্বজনীনভাবে আপনি এটাকে মূল্যায়ন করেন না, তখন আপনার এই রকম একটা পরিস্থিতিতে আপনি সব সময় অহমিকার যেটা হয় সেটা হলো যে আপনি কোনো আলোচনার ভিতরে থাকেন না, তখন আপোষ মীমাংসা অন্য কারোর যুক্তির ভিতরে আপনি থাকেন না। এইটা হওয়া ছাড়া আর ছিল না। আপনি ভালো করে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে কথা বলে দেখেন তারা কি বলে। আপনার এই অনুষ্ঠানে কি বলে আমি জানি না, কিন্তু ওই ঘরে কি বলে আপনারা সবাই আমরা ভালো করে জানি। লক্ষ্য করে দেখেন সবচেয়ে এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত কোন প্রতিষ্ঠান? আমার রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী প্রতিষ্ঠান নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার বিচার ব্যবস্থার প্রতি আস্থা আমার সমস্যা হয়েছে। আমার বেসামরিক প্রশাসন নিয়ে আমাদের যুক্তি আছে। কিন্তু যদি বলেন সবচেয়ে বড় ভিকটিমকে, এটা বাংলাদেশ আওয়ামী লীগ। এই বাংলাদেশ আওয়ামী লীগ এত বড় একটা দল, স্বাধীনতার নেতৃত্ব দেওয়ার একটা দল, গণতান্ত্রিক সংগ্রাম করে আসার এত বড় একটা দল, যে দলের ঐতিহ্য নিয়ে আমরা অনেক গর্ব করি, বঙ্গবন্ধুর কথা স্মরণ করি, এমনকি বর্তমান নেতৃত্বও বলি। সেই দল এখন যে নতুন একটা শব্দ চালু হয়েছে না, এটা আগে ছিল না, কি যেন শব্দটা? এইটাও একটা নতুন রাজনৈতিক সংযোজন। তো দেখুন নিজের দলের লোকেরা বলছেন তারা সংগ্রাম করার আদর্শিক সংগ্রাম না করে তারা মাঠ ছেড়ে পালিয়ে গেছেন। আর যারা সুবিধাভোগী ছিল তারা হয়তো অনেকে দেশ ছেড়েই চলে গেছেন। দেশ ছেড়ে ওনারা না যাক, টাকাগুলো চলে যাচ্ছে এই মুহূর্তে। জানেন এই মুহূর্তে যে ডলারের যে পরিস্থিতি এবং হচ্ছে, এটা একটা বড় কারণ হলো বড়ভাবে বিদেশে টাকা পাচার হচ্ছে বা টাকা সকলে সরাচ্ছে। এই অশান্তির এই পরিবেশ কালপর্ব চলছে। এই কালপর্বকে আপনি ছোট করতে হবে, এই নতুন প্রজন্মকে জায়গা করে দিতে হবে। আরেকটা প্রসঙ্গ বলছিলাম যে আমার কাছে যেটা মনে হয়েছে যে ভয়ের যে আবহ তৈরি, আপনি এটা খুব ভালো পয়েন্ট বলেছেন। সেটা হলো যে এটা হলেই আপনি আগামীর আলোচনা আসবে। তো আগামীর আলোচনা ভয় ভেঙে গেছে এবং তার ফলে কি হচ্ছে এটা আমি তা আসবো। কিন্তু আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি, সেটা হলো সাম্প্রতিককালে ওই যে আগের পরিস্থিতির সাথে এখনকার পার্থক্য। একটা বড় পার্থক্য হলো আপনি দেখেন মানে 2015-16 সেই সময় আমাদের বড় বিষয় ছিল আগুন সন্ত্রাস এবং ধর্মীয় উগ্রবাদ। ধর্মীয় উগ্রবাদের সময় যে তুঙ্গ ছিল এটা পৃথিবীতে চলে গেছে। এটা এখন একটা ব্যবস্থাপনার ভিতরে এক ধরনের মানে এটা আপনি শক্তি প্রয়োগও বলতে পারেন, মনস্তাত্ত্বিক যুদ্ধ বলেন, ভূ রাজনীতি দিয়ে এইটা এখন নিয়ন্ত্রণে এসেছে। আপনি যতই জঙ্গিবাদের কথা বলতে চান, এইবার সেইটা কাটবে না। এটা একটা বড় জিনিস আপনার। সেইটার কারণে এটার কারণে যেটা হয়েছে সেটা হলো বিদেশিরা যারা এতদিনে একটা উন্নয়নের রোল মডেল, কি শব্দটা না, উন্নয়নের রোল মডেল হিসেবে আমাদের সেই হিসাবে খুবই প্রশংসা করত, তাদের কাছে এটা একটা বড় ধরনের ধাক্কা হিসেবে যাবে। আমার তো মনে হয় আমার প্রতিবেশীর কাছে এটা একটা বড় ধাক্কা হিসেবে যাবে, যে ওনারা কল্পনাও করতে পারেননি বাংলাদেশের মানুষের ভিতরে অসন্তোষ এটা শুধু উন্নয়নের ভিতরে
ছিদ্র বলে আছে বলে না, কারণ এই উন্নয়নের সুযোগ সকলে পায়নি, ওখান থেকে টপ টপ করে পড়ে গেছে অন্যের কপালে। এর পাশে যে মানুষ কথা বলার অধিকার, নাগরিক অধিকার, এইগুলির ব্যাপারে যে এত ভিতরে ভিতরে পুঞ্জীভূত ক্ষোভ, অর্থনৈতিক দুর্দশা এবং তার সাথে এই কথা বলার সুযোগ না পাওয়া এবং রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো তাদের পক্ষে না দাঁড়ানো, নাগরিকের পক্ষে, এইটা একটা বিদেশিদের জন্য একটা বড় ধরনের ধাক্কা হয়েছে। এই ধাক্কার সাথে যেটা এখন দেখছেন যে ছাত্র যুব সংগ্রাম আন্দোলনের সবচেয়ে এই মুহূর্তের সবচেয়ে বড় বিজয় যেটা, কোনোদিন এটাও আরেকটা পার্থক্য, সেটা হলো আগে কোনোদিন রাজনৈতিক প্রতিপক্ষের বাইরে কেউ রাস্তায় আসেনি। প্রথম আমার এই তরুণ সম্প্রদায় আসলো এবং এর সাথে এখন অন্যান্যরাও আসছে এবং আমাদের মতো ভীতু নাগরিকরাও এখন রাস্তায় দিয়ে পুলিশের সামনে দাঁড়াচ্ছে। আজকে তো লক্ষ্য করেছি, আমি অত্যন্ত আনন্দ লেগেছে আমার, শিল্পীরা, সাহিত্যিকরা গান বাজনা নিয়ে পথে নেমেছে। আমার 69-এর কথা মনে হয়েছে, আমার এরশাদ বিরোধী আন্দোলনের কথা মনে হয়েছে। ওই রকম একটা নতুন উৎসবের আমেজ এটার ভিতরে এসছে। এই পরিবর্তনগুলো এটা এসছে, এইটা লক্ষ্য করেন, সেটা হলো ভয় কেটে গেছে। আগে যেই সমস্ত পোস্টিং দিতে ভয় পেত, সেই পোস্টিংয়ের বদলে সবাই তো রক্তে লাল করে ফেললো, হ্যাঁ, এবং যে হ্যাশট্যাগ দিলে পরে কালকে সকালবেলা আপনাকে চোখ বেঁধে নিবে কিনা, সেই হ্যাশট্যাগ দিতেও সে এখন আর কার্পণ্য করছে না। ইভেন ধরেন ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে যাচ্ছে, পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে যাচ্ছে, পুলিশ সামনে, মেয়েটার ছেলেরা চিন্তা এবং করে মেয়েরা, দেখেন, ওই বিশ্ববিদ্যালয়ের মেয়েটা সে তার বড় ভাইকে নিতে দিবে না, যেভাবে দাঁড়িয়েছে, অন্যদের বলছে গুলি করে। চট্টগ্রামে দেখলাম ছেলেকে ছিনিয়ে নিয়ে গেছে। যদি পার্থক্যের কথা বলেন, এইবারের আরেকটা দৃশ্যমান পার্থক্য হলো নারী সমাজের অংশগ্রহণ। আমাদের তরুণীরা যেভাবে অংশগ্রহণ করছে, মানে গর্বে বুক ফুলে, মানে এটা তো কল্পনা করা যায় না যে আমাদের মেয়েরা, যে মেয়েগুলি ইউনিভার্সিটি, আমরা যে বলেছি প্রাইভেট ইউনিভার্সিটির ছেলে মেয়েরা এগুলিতে কোনো কিছু মাথা ঘামায় না, এত বড় মিথ্যা কি হতে পারে? প্রাইভেট ইউনিভার্সিটি বলছেন, আমরা নটরডেম কলেজ, যাদের নাম আমরা কোনোদিন শুনিনি, বিবেকানন্দ স্কুল তো আছেই, আমরা বিউপি যেটা পুরোপুরি সেনাবাহিনী, MIST, সেখান থেকে মারা গেছে, হ্যাঁ, সেখান থেকে একজন মারা গেছে বলে দেখেছি। তো আপনি এই অনেক পরিবর্তন হয়েছে, এইটা একটা গুণগতভাবে পরিবর্তন। আপনি মনে করতে পারবেন, সেহেতু আপনার ওই যে ম্যানেজমেন্ট থিওরি খুব কনটেক্সচুয়াল, অর্থাৎ পরিপ্রেক্ষিতের সাথে আপনার থিওরি ব্যবহার হয়। সেহেতু আপনি ওই একই রকমের অস্ত্র ভিন্ন পরিস্থিতিতে ব্যবহার করে হয়তো কামিয়াব হয়েছেন, পরিস্থিতি বদলে গেছে, আপনার ওই অস্ত্র আপনি আগের মতো ওই একই অস্ত্র ব্যবহার করছেন, এবং এটা করা ছাড়া আপনার কোনো উপায় নেই, কারণ এইটি মানে অমোঘ আপনার, কারণ যে কাঠামো আপনি দাঁড় করিয়েছেন, এই কাঠামোতে বল প্রয়োগ ছাড়া যুক্তি, তর্ক, আলাপ আলোচনার কোনো স্থান সেই অর্থে নেই। সেহেতু আপনার এটার ভিতরে হবে। সেহেতু আমি মনে করি যে অনেক পরিবর্তন এটার ভিতরে হয়েছে। এখন আপনি বলবেন তাহলে কিভাবে হবে? এমন হতে পারে যে এটা হয়তো সাময়িকভাবে কমবে, কিন্তু এটা যাবে না। আমি তার আগে সেই আলোচনার সামনে কি হতে পারে, সেই আলোচনার আগে আমি সামগ্রিকভাবে এই পরিস্থিতিতে অর্থনীতির যে চিত্রটা দাঁড়াচ্ছে, কোথায় ছিল এই ঘটনা প্রবাহের মধ্যে, সেটা কোথায় এসে দাঁড়ালো, সেটা একটু বুঝতে চাই। এবং একই সঙ্গে আমরা যেটা আপনি বলছিলেন যে বাংলাদেশকে একভাবে বিশ্বচিন্ত, নানা ছোট ছোট প্রশ্ন ছিল নানা সময় নানা, কিন্তু এবার একেবারে ন্যাকেডলি সেটা এক্সপোজড। তো সেই জায়গাটাতে আপনি বৈশ্বিক প্রতিক্রিয়া এবং বৈশ্বিক সম্পর্কের চিত্রটাকে দেখেন। এই দুটো প্রসঙ্গ আমি ভালো প্রশ্ন করেছেন জিলুর। আপনাকে আমি স্মরণ করাই, সেটা হলো নির্বাচনের আগেই গত 1 বছর যাবৎ 2023 ধরে অর্থনীতির ভঙ্গুরতা খুব প্রকটভাবে প্রকাশ পেয়েছে। আমরা যারা দুর্মুখ ছিলাম, যারা আগে বলেছি সেগুলি আপনার এখানেই বলেছি, তারা তখন এটাকে কোনো সময় মানে যুক্তিতর্ক তো গ্রহণ করেই নাই, এমনকি ঘরে যেয়েও এগুলিকে জোরালোভাবে বিবেচনা করেনি। এমনকি এই পরিস্থিতিতে আমাদের মোকাবেলা করার জন্য ওনারা তথ্য উপাত্তকে গুম করেছেন, ওনারা তথ্য উপাত্তকে সেইভাবে নাটক সাজিয়েছেন, মিথ্যা তথ্য উপাত্ত করেছেন বা হত্যা করেছেন। এবং এইটা আমি বলেছি যে তথ্য উপাত্তের নৈরাজ্য চলছে, তথ্য উপাত্তের অন্ধত্ব চলছে, সেইটার পরিস্থিতি করেছেন। এখন তখন নির্বাচনের সামনে এসে যখন বিশেষ করে আমাদের মজুদের ক্ষেত্রে সমস্যা হলো, বিদেশি মুদ্রা আসছে না, আমরা দ্বারস্থ হলাম IMF-এর কাছে, তখন যেটা হলো যে নির্বাচন যদি হয়ে যায় তাহলে আমরা সব ঠিক করে ফেলবো। এই তো 3 মাস, একটা
ওনাদের একটা অদ্ভুত ক্ষমতা আছে, যেদিনই বলে ওই দিন থেকে 3 মাস শুরু হয়, যেদিনই বলবেন ওই দিন থেকে 3। আমার সাংবাদিক বন্ধুদের কাছে আমি জিজ্ঞেস করি ওনারা কেন কোনো দিন একবারও ক্যালেন্ডার নিয়ে বসেন না ওনাদের সাথে। দেখুন তখন যেটা দাঁড়ালো, আপনার এই মিটিংয়ে আমি বলেছি এই ইয়েতে আলোচনায়, যে দেখুন যেভাবে নির্বাচন হচ্ছে এইটার উপর নির্ভর করবে ওনারা কিভাবে আচরণ করবেন। কারণ হলো এই আচরণের বড় জায়গাটা হলো সংস্কার করতে পারেন নাই ওনারা পুঁজিবাজারে সংস্কার করতে পারেন নাই, ওনারা ব্যাংকিং খাতের সংস্কার করতে পারেন নাই, ওনারা কর আহরণের সংস্কার করতে পারেন নাই, ওনারা সরকারি বিনিয়োগের যে গুণমান সেগুলো রক্ষা করতে পারেন নাই, ওনারা বৈদেশিক বিনিয়োগকে যথেচ্ছাচারভাবে ব্যবহার করেছেন এবং স্থানীয় সরকারকে যেভাবে দেওয়ার কথা সেভাবে দেন নাই, এবং বিতরণ ব্যবস্থার ভিতরে বড় ধরনের ব্যত্যয় রয়ে গেছে। এগুলিকে মোকাবেলা করতে হলে একটা সরকারের যে ধরনের রাজনৈতিক শক্তি দরকার, এই নির্বাচন সেই রাজনৈতিক শক্তি তাকে দিবে বলে মনে হয় না। উপরন্তু যেই সমস্ত ব্যক্তিদের অনুগ্রহে এবং আনুকূল্যে নির্বাচন হবে তাদের স্বার্থ রক্ষা করাটাই তো স্বাধীনতা মানে এই নির্বাচন উত্তর সরকারের মূল কাজ হবে। লক্ষ্য করে দেখেন, আপনি কি কোনো ব্যাংকিং খাতে কিছু করতে পেরেছেন? অনেক বন্ধুরা আলোচনা করে এই করা দরকার, ওই করা দরকার। আমি ওনাদের বলি টেকনিক্যাল সলিউশন এর সমস্যাই কি আসল সমস্যা, নাকি না রাজনৈতিক সদিচ্ছা লাগবে? তো আমি জিজ্ঞেস করি রাজনৈতিক সদিচ্ছার অভিপ্রকাশটা কি? রাজনৈতিক সদিচ্ছার অভিপ্রকাশ হলো জনমানুষের স্বার্থে দক্ষতা এবং আপনার উপযোগিতার পক্ষে আপনি যদি কোনো কঠিন পদক্ষেপ নিতে পারেন যেটা আপনার আপাত দৃষ্টিতে শক্তিশালী ব্যক্তিবর্গ বা গোষ্ঠীর স্বার্থে আঘাত লাগে, সেটি হলো আপনার রাজনৈতিক সদিচ্ছা। তাহলে রাজনৈতিক সদিচ্ছার তো আমি কোনো নিয়ামক আমি এই মুহূর্তে আমি দেখছি না। আমি অন্যান্য খাতের কথা আমরা বলতে পারি, টাকা পাচার থেকে আরম্ভ করে। উপরন্তু আপনি কি করলেন গত বাজেটে? আমি একটা শব্দ ব্যবহার করেছিলাম, সেটা আপনার অনেকেই ব্যবহার করেছে, যে গত বাজেটটা তাহলে কি ছিল? আমি বলেছিলাম এইবারের বাজেট বেনজির বাজেট। হ্যাঁ, তো বেনজির কোনো উদাহরণ নাই, অন্যরা অবশ্য অন্যভাবে বুঝেছে। তো যাই হোক, তো ওইখানে দেখেন আপনি কালো টাকা সাদা করার জন্য কি উৎস হবে এইটাও প্রশ্ন করবেন না। অর্থাৎ আপনি সোজাসুজি আপনি মানে অসৎ উপায়ে অর্জিত টাকাকে আপনি এটাকে অনুমোদন দিলেন, এবং এটা দিয়ে যে আপনি টাকা পাবেন তা না, এটা দিয়ে বোঝা যায় শক্তিশালী ব্যক্তিরা কিভাবে নীতি প্রণয়নের ক্ষেত্রে আপনার প্রভাব বিস্তার করতে পারে। এবং আপনি যেটা করলেন সেটা হলো যে সংবিধানের বিরোধী, অর্থাৎ সকলের সমান অধিকার, এবং আমার মতো মানুষেরা 30-35% আমরা কর দিব আর উনি 10%-15% দিয়ে বের হয়ে যাবেন চুরির টাকা নিয়ে। রিসোর্ট কি আজকাল তো অবশ্যই রিসোর্ট ব্যবসা খুব ভালো হয়েছে, এগুলি করে বের হবে, এইটা তো গ্রহণযোগ্য হলো না। অর্থাৎ আপনি এই মুহূর্তে অর্থনৈতিক পরিস্থিতির মূল জায়গাটা হলো যে আপনি যে সংস্কার আপনার করা দরকার সম্পদ আহরণের জন্য, সম্পদ ব্যয়ের ক্ষেত্রে এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে, সেইটা করার শক্তি আপনার নাই। এইটি সত্য। এবং এই যে সত্য, অর্থনৈতিক সত্য, আর আপনার এর পাশাপাশি যে আপনার রাজনৈতিক সত্য, এই দুটো এখন মিশ খেয়ে গেছে। অর্থাৎ আগে বলতাম অর্থনীতি যদি ভালো হতো তাহলে রাজনীতি ঠিক করা যাবে, কারণ মানুষের খেয়ে পড়ার থাকা, দারিদ্র্য বিমোচন এগুলি হরে পড়ে হয়তো করা যাবে। কিন্তু এখন হয়ে গেছে এই, আপনি যদি রাজনীতি ঠিক করতে না পারেন, এই অর্থনীতি নিয়ে আপনার এই 2% আর 5%, 1 টাকার ডলার না 2 টাকার ডলার, এই আলোচনা এখন অপ্রাসঙ্গিক। বাংলাদেশ এখন যেই মহাকালে আছে, এই মহাকালে অর্থনীতির এই পরিস্থিতিতে মনোযোগ দেওয়ার জন্য শাসক গোষ্ঠীর সময় নেই। জনগণও অবধারিতভাবে ধরে নিয়েছে যে বর্তমান পরিস্থিতিতে তার জীবনমানের উন্নয়নের যে সুযোগ, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত। আমি গ্রামে গেলাম, আমাকে বলতেছে যে কি 15 টাকা কলার হালি, হ্যাঁ কত 120 টাকা আপনার ডিমের দাম হয়ে যাচ্ছে। মানে ও আমাকে একজন বলছে আমার 70-80 হাজার টাকা আমি মাসে আয় করি, আমার 6 জন মানুষের পরিবার, 2 জন আমার স্কুল এবং কলেজে যায়, আমার পক্ষে আর বাবা মা আছে, বাবা মা 2 সন্তান, স্বামী স্ত্রী, এই 6 জনের সংসার আমি 70-80 হাজার টাকা দিয়ে আমার পক্ষে চালানো সম্ভব না। খাওয়া দাওয়া বন্ধ করতে হচ্ছে, ছেলে মেয়েদের কি বলবো, আমি লজ্জায় কিছু বলতে পারি না।
এই হলো মধ্যবিত্ত। আপনি বুঝেন না ছেলেমেয়েরা কেন পথে এসেছে? ওরা কি আসলেই শুধু কোটার জন্য এসেছে? এই কোটা হলো জীবনের কোটা, চাকরির কোটা না। অর্থাৎ আমি যে বলি আমরা যে ৭২ বছর বাঁচবে গড়ে বাঙালি, ওই গড়ের ৭২ বছর বাঙালি ওই বাঁচার ভিতরে সে আছে কি না নেই, এইটা বোঝার জন্য সে এটার ভিতরে এসেছে, বুঝেছেন? এইটার এখন আমাদের বোঝার বিষয় রয়ে গেছে সেটার। তো আপনি অর্থনীতির আলোচনা আপনি করতে পারেন। তো সাম্প্রতিককালে যেই অর্থনীতির অন্য আলোচনাটা আসবে, যেটা হলো বিদেশের সাথে সম্পর্কিত চাপ বা প্রতিক্রিয়া এবং বিদেশিরা যেটা হয়েছে, একটা তো আমি বলেছি সেনাবাহিনী সম্পর্কিত। হ্যাঁ, সেনাবাহিনী সম্পর্কিত আলোচনা এখন জাতীয় আন্তর্জাতিকভাবে চলে গেছে। আগের সাথে এখনকার তফাৎটা হলো এই, আগে শান্তিরক্ষী বাহিনী যখন লোকজন যেত, জাতিসংঘের পক্ষ থেকে ব্যক্তি হিসেবে চেক দেখার বিষয় ছিল যে এই লোকটি অন্য কোনো মানবাধিকার লঙ্ঘনের কাজ করেছে কি করে নাই। হ্যাঁ, সেটাকে বিভিন্নভাবে আমরাও এটাকে কৌশল করতে চেয়েছি, ওনারাও এটাকে অত ধরতে পেরেছেন বলে মনে হয় না, খুব একটা বিচ্ছিন্ন ঘটনা কতগুলি ছাড়া। কিন্তু এইবার যেটা হলো, এইবারের যেটা হয়েছে সেটা হলো যে ব্যক্তি না, এবার এইটাতে যেটা হয়েছে যে পুরো প্রতিষ্ঠানটা কিন্তু আপনার ইয়ের ভিতরে চলে গেল, আলোচনার ভিতরে চলে গেল। এবং এই প্রতিষ্ঠানটা যে গেল, এবং এটা শুধু যদি ইউএনের লোগো ইত্যাদির বিষয় না, আরও বড়ভাবে আছে। এটার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের বিষয় আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভিতরে এই নির্বাচনের যে ড্রামাডোল ওনাদের চলছে, কি ফলাফল হবে জানি না, দুটোই বাংলাদেশের জন্য কঠিন হতে পারে বিভিন্ন কারণে। তারপরে কি দাঁড়াবে সেটা বোঝার বিষয়, অর্থাৎ একটা জাতিসংঘের প্রক্রিয়া আর একটা দ্বিপাক্ষিক প্রক্রিয়া যুক্তরাষ্ট্রের। কিন্তু তার চেয়ে বড় জিনিস যেটা দাঁড়িয়েছে, এটা যদি আমার সেনাবাহিনী এবং আমার রেমিটেন্স আয় ইত্যাদির বিষয় থাকে, কিন্তু একটা রেমিটেন্স আয়ের ক্ষেত্রে আন্দোলন সংগ্রাম করছে আমাদের প্রবাসীরা, তারা আন্দোলন সংগ্রাম করছে, টাকা পাঠাবেন না, হুন্ডি করেন, এবং তার ফলাফল তো এই মাসের অঙ্কে আমরা দেখেছি। আগামীতে কি হবে এটা দেখার বিষয়। কিন্তু সবচেয়ে বড় যেটা হয়েছে দুদিন আগে, সেটা ইউরোপিয়ান ইউনিয়ন তাদের সাথে আমাদের আলোচনাকে স্থগিত করে দিয়েছে। এবং স্থগিত করেছে, দেখুন আপনি লক্ষ্য করে, ওনারা বলেছে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে। এখন আপনি বলতে পারেন বর্তমান পরিস্থিতিটা কি, যেটা হয়তো আমাদের মন্ত্রণালয় ব্যাখ্যা করছে, এদের তো সিকিউরিটি অ্যালার্ট আছে নিরাপত্তাজনিত কারণে এখন ইত্যাদি, সেহেতু তারা এখানে আসছে না। কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন ওর পরে ওনারা যেটা বলছেন, এইটাকে বিবেচনা করতে হবে। ওনাদের যে পররাষ্ট্র বিষয়ক মন্ত্রীর বোরেলের যে বিবৃতি, তার আলোকে সে তো এটাকে আপনি আলগা করতে পারবেন না। আমি যে বলছি বোরেলের বিবৃতিতে অত্যন্ত, আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে বর্তমানের যে ব্যবস্থা চলছে, এই ব্যবস্থায় শুধু গরিব মানুষের জীবনের সমস্যা না, আমার উদ্যোক্তারা এখন হুমকির মধ্যে পড়বেন। এবং এটার বড় কারণ কি, আপনার ইউরোপিয়ান ইউনিয়নে আমাদের সাথে এখন বড় আলোচনা চলছে যে এলডিসি থেকে বেরোলে পরে তারপরে আমরা শূন্য শুল্কে থাকবো কিনা। ওই 3 বছরের আছে, ওটাকে আরও বাড়ানো যায় কিনা। আপনি ওই 3 বছর রক্ষা করা এখন আমাদের কষ্টকর হয়ে যেতে পারে, কারণ ওই ধরনের শূন্য শুল্ক ছিল শ্রীলঙ্কা থেকে আরম্ভ করে, পাকিস্তান থেকে আরম্ভ করে, কম্বোডিয়া থেকে আরম্ভ করে, তাদের ওটা থাকা অবস্থায় তাদের দেশের বিভিন্ন অধিকার ক্ষুণ্ণ হওয়ার কারণে নাগরিকদের তারা বন্ধ করে দিয়েছিল। এবং সেই বন্ধ করার আশঙ্কার মধ্যে আমাকে ওই কালো ছায়াতে আপনি আমাকে নিয়ে গেলেন। একটা প্রশ্ন, যেহেতু আপনি জাতিসংঘের কথা বললেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বললেন, বাংলাদেশের রাজনীতির আলোচনায় আমাদের প্রতিবেশীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বিশেষ করে পলিটিক্যাল ডিসকাশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রথমবারের মতো ভারতীয় গণমাধ্যমের মধ্যে ভাগ হয়েছে। ভারতীয় বুদ্ধিজীবীরাও নানাভাবে কথাবার্তা বলছেন। কেউ হয়তো বলছেন যে বাংলাদেশ বলতে তারা বাংলাদেশ সরকারকে বোঝায়, পূর্ণ সহায়তা দরকার। কেউ আবার একেবারেই বলছেন, এবং এই যে আপনি মুক্তিযুদ্ধের কথা যেটা বললেন, সেটাও আমি বেশ কয়েকজনের কাছ থেকে শুনেছি, একটা লেখাও পড়লাম আজকে, সেখানেও তারা বলছেন যে স্বাধীনতা মুক্তিযুদ্ধ এই প্রসঙ্গটা আসলে ইরেলেভেন্ট হয়ে গেছে, এবং এটা করবার জন্য তারা আবার বলছেন অতিক্রান্ত বিষয়, হ্যাঁ, ক্ষমতাসীনরাই দায়ী, সেটাও তারা বলছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তারা সামগ্রিকভাবে ভারত সরকার, সাউথ ব্লক, তাদের ইন্টেলিজেন্স এজেন্সি, তারা সামগ্রিকভাবে আপনি এই পরিস্থিতিটা কীভাবে দেখতে পারে, বা কি তাদের চিন্তা সম্বন্ধে আমার কোনো ধারণা নেই, সেটা আমি এটা বলতে পারবো না। কিন্তু আমি আন্দাজ করতে সেটা হলো যে ওই যে বয়ানের যে ঘাটতি হয়ে গেছে, বুঝেছেন, এটা সবচেয়ে বড় নিহত যদি কেউ হয়ে থাকে এই ক্রসফায়ারে,
এটা হয়েছে আমার উন্নয়ন বয়ান এবং আমার মুক্তিযুদ্ধের বয়ান। এইটা হলো এখন সবচেয়ে বড় আমার ভিকটিম। এবং ভারতবর্ষের জন্য যেটা হয়েছে আর কি, এবং আমি এটা তো দুই ভাবে চিন্তা করা আছে, বাংলাদেশের জন্য এবং ভারতের জন্য। ভারতের জন্য তারা যে নিরঙ্কুশভাবে গণতান্ত্রিক চিন্তা চেতনা, সমাজ বিশেষজ্ঞ, সমাজ নিয়ে চিন্তা ব্যতিরিকে ওনারা যে সমর্থনটা দিয়েছেন, এই সমর্থনটা যে টেকসই হচ্ছে না, এই উপলব্ধিটা ওনাদের এসেছে। এইটাই আমি বলতে চাচ্ছি। পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা অন্য কথা, কিন্তু এই উপলব্ধিটা আমি তো ওই যে কনটেক্সট, প্রেক্ষিত তো যদি দেশের ভিতরে বদলায় আর বিশ্বে বদলায়, আপনি কি মনে করেন আমার অঞ্চলে না বদলে পারবে? এবং সেখানে আপনি দেখেন চীনের পক্ষ থেকে কি বলা হয়েছে, চীনের পক্ষ থেকে বলা হয়েছে আবার স্বাভাবিক পরিস্থিতি খুব দ্রুত ফিরে আসছে, প্রকল্পের কাজগুলো শুরু হবে, গত যেই উচ্চ পর্যায়ে বৈঠক হয়েছে সেগুলির অনুকরণ আমরা করব। সেহেতু জিওপলিটিক্স বা ভূ রাজনীতি এখানে আরেকভাবে খেলবে। বাংলাদেশের রাজনীতি, এটাও আপনার এখানে বলেছি আজ থেকে 5-6 বছর আগে, কোনোদিন এতখানি ভূ রাজনীতির ছত্রছায়া ছিল না যেটা এখন যে। আমরা একটু শেষের দিকে চলে এসেছি, 5-7 মিনিট সময় আমার হাতে আছে, যে সামনে কি আসলে এখন? জিল্লুর, আমি তো ভবিষ্যৎ দ্রষ্টা না, তবে দুর্মুক্ত বটেই। তবে সেহেতু আমাদের হাতে যে বিজ্ঞান আছে এবং যে তথ্য উপাত্ত আছে, পৃথিবীর ইতিহাস যা বলে, সেইগুলোকে ভিত্তি করে একটা কথা বলার সুযোগ আছে বলে আমার মনে হয়। সেটা হলো, আপনার এখানে বসে নির্বাচনের প্রাককালে আমি বলেছি, নির্বাচন উত্তরকালেও বলেছি, 7ই জানুয়ারির নির্বাচনে, সেটা হলো যে এই নির্বাচনের ভিতর দিয়ে আপনি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে পারবেন, কিন্তু এর রাজনৈতিক বৈধতা এবং এর নৈতিক বৈধতা আপনার থাকবে না। এবং ওইটা যদি না থাকে, তাহলে একটি রাষ্ট্রকে, সরকারকে, দেশকে সামনে অগ্রসর করার জন্য প্রতি মুহূর্তে যে দ্বন্দ্ব সংঘাত থাকে, এগুলিকে মোকাবেলা করে একটি সুষ্ঠু সমাধানের ভিত্তিতে গড়ে তোলার যে জায়গাটা, ধাপে ধাপে, সেই জায়গাটাতে আমার ঘাটতি হয়ে যাবে। এই মুহূর্তে দেখেন, আমার রাজনৈতিকভাবে কোনো সমাধান আপনি দিতে পারেন নাই, এবং যে রাজনৈতিক সমাধান দেওয়ার জন্য যে ব্যক্তিকে দিয়ে কথা বলিয়েছেন, সে আরও বেশি সমস্যার সৃষ্টি করেছে। এটা তো এখন পরিষ্কার হয়ে গেছে। আপনাকে শেষ পর্যন্ত বলপ্রয়োগের মাধ্যমে সরকারের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করতে হয়েছে, আপনাকে বিচার ব্যবস্থাকে ব্যবহার করতে হচ্ছে। এইটা টেকসই হয় না। আর সবচেয়ে এখন এবার যে সংকটটা হয়েছে, রাজনৈতিক সংকটের সাথে সাথে আপনার নৈতিক সংকট হয়ে গেছে। আপনি জনমানুষের সম্মতি ব্যতিরেকে রাষ্ট্র শাসন করা যায় না। মানুষ যদি আপনাকে নেতা হিসেবে, দল হিসেবে, গোষ্ঠী হিসেবে সম্মান না করে, তার কথায় আপনি যেই পরিবর্তনগুলো আনতে চাচ্ছেন, তাকে মানুষকে সেই পথে অংশগ্রহণ করানো সম্ভব হয় না। সেহেতু বাংলাদেশের জন্য আগামী দিনের বাংলাদেশ, আগামী দিনের যে নতুন প্রজন্মের বাংলাদেশ, উত্তর পর্বের বাংলাদেশ, সেখানে যেতে হলে একটি নতুন রাজনৈতিক নিষ্পত্তি, আমরা বলতাম, এখন মনে হয় আমার কাছে একটি রাষ্ট্রীয় নিষ্পত্তি দরকার। এটা শুধু আর রাজনীতিতে নাই, রাষ্ট্রের যে অন্যান্য অঙ্গ আছে সেগুলি তো আমার বুঝতে হবে। বিচার ব্যবস্থা, আইন প্রয়োগকারী সংস্থা, প্রশাসন, নাগরিক সমাজ, মিডিয়া, এই সমস্ত বিষয়াদি নিয়ে একটা নতুন নিষ্পত্তি লাগবে। এই নতুন প্রজন্মে নতুন বাংলাদেশ হতে হলে নতুন ধরনের চিন্তা চেতনার একটা নতুন মডেল আমাদের সামনে আসতে হবে, এবং এইগুলি আনতে হলে আলাপ আলোচনার কোনো বিকল্প নাই। কিন্তু ওই আলাপ আলোচনা করার জন্য আমার জনগণের প্রকৃত প্রতিনিধিদের দরকার। জনগণের প্রকৃত প্রতিনিধিদের আনতে হলে একটা ভালো জাতীয় নির্বাচন ব্যতিরেকে আপনি এটা পারবেন না। আপনি যদি বলেন 4 বছর অপেক্ষা করেন, বাংলার মানুষ ওই 4 বছর অপেক্ষা করতে রাজি আছে কি না, আজকে সন্ধ্যায় আমি নিশ্চিত না যে পরিবর্তনগুলো হয়েছে। আর কিছু যোগ করতে চান আপনি? এখন কথা হলো যে এইটাই যদি হয়, মানে আপনি যদি এই পুরো পরিস্থিতির কারণ হলো আপনার জবাবদিহিতার অভাব, গণতান্ত্রিকতার অভাব, বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে যে ক্ষতটা সৃষ্টি হয়েছে সেটাকে কেন্দ্র করে। তো সেইটাকে আনতে হলে আপনাকে প্রতিনিধিত্বমূলক রাজনীতিতে আপনার আনতে হবে স্থানীয় সরকার এবং জাতীয় সরকারের ক্ষেত্রে, এবং সেইটাকে প্রাককালে আপনার বেশ কিছু আপনার সংস্কারের আলোচনা আসতে হবে।
যেমন সংস্কারের আলোচনা আসতে পারে যে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট কিছু করব কিনা, যাতে করে আমরা বারবার আমাদের তথাকথিত কি বলে তত্ত্বাবধায়ক সরকারের জন্য নিরপেক্ষ সরকারে যেতে হয় না, পাকিস্তানে যেভাবে সেনেট দিয়ে চলে সেরকমভাবে করব কিনা, কিছু দিয়ে আমরা সরকার একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থার অংশ হিসেবে, অথবা এমনকি জনমানুষের প্রতিনিধিকে ওখানে নেওয়ার জন্য ভিন্ন ধরনের নির্বাচনী ব্যবস্থা, আমরা কি সংখ্যানুপাতিক ভোটের দিকে যাব কিনা, যাতে করে কেউ আপনার 41% ভোট পেয়ে 96% সিট নিয়ে যেন চলে না যায়, তাহলে ছোট ছোট দলগুলো যাতে এটার ভিতরে স্থান পায়। আমাদের দেখতে হবে যে সরকারের মেয়াদ 5 হবে না 4 হবে, এটা নিয়েও আলোচনা হতে পারে। একাধিক মেয়াদে থাকতে পারবে কিনা, থাকলে একজন ব্যক্তি 2 মেয়াদের বেশি আমার নির্বাচন করবে মানে প্রধান হবেন কিনা। আমাদের যেই সমস্ত পিছিয়ে পড়ার জনগোষ্ঠী আছে, আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী বা আদিবাসী যাদের বলি, এমনকি ধর্মীয় সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব, এগুলোকে আমরা কিভাবে নিশ্চিত করব আগামী দিনে, এই সমস্ত বিষয় রয়েছে। নারীদের যে আমরা স্থান দিয়েছি 50টা, ওটাতে ওনাদের প্রত্যক্ষ ভোটে আমরা নিয়ে যাব কিনা, ইত্যাদি বিষয় আছে। সেহেতু সংস্কারের একটা কি বলেন আপনারা আজকাল, রাষ্ট্রকে মেরামত করতে হবে। তো মেরামত করার জন্য আবার ইংরেজিতে আমরা বলি ওভারঅলিং লাগে কিনা, ওটা ডেন্টিং পেন্টিং নিয়ে যে একটা সময় চলে গেল, এখন ওভারঅলিং এর সময় চলে আসছে, ইঞ্জিন বদল করার সময় হচ্ছে কিনা এইটা। কিন্তু কেউ যদি বলেন এই কথাগুলোর অর্থ হলো যে আমি স্বাধীনতার সংগ্রাম, স্বাধীনতার মূল্যবোধ অস্বীকার করছি ইত্যাদি, আমি বলছি মোটেও না। স্বাধীনতার মানেই হলো নতুন চিন্তা করার ক্ষমতা, স্বাধীনতার মানেই হলো আমার নতুন প্রজন্মকে নেতৃত্ব দেওয়ার জায়গা সৃষ্টি করা। স্বাধীনতা, আমি তো পরাধীন হয়ে রয়েছি পুরনো চিন্তাতে, আমি তো স্বাধীন করতে চাচ্ছি না দেশটাকে। আমার মনে হয় যে আগামী দিনে এই স্বাধীন হওয়ার প্রক্রিয়া নতুনভাবে চিন্তা করার সুযোগ হয়েছিল। মনে হয়েছিল 1990 শেষে বোধহয় একদিকে মনে হয়েছিল বঙ্গবন্ধু হত্যার পরে হয়তো আমরা একদম নিপতিত হলাম, আবার মনে হয়েছিল 1989-90 আমরা হয়তো গণতন্ত্র ফিরে পেলাম, আবার দেখেন এখন আরেকটা পরিস্থিতির ভিতরে আছি। কিন্তু আমি আপনার আজকের সন্ধ্যায় আমি বলতে চাই, বাংলাদেশে তাৎক্ষণিক পর্ব শেষ হয়ে গেছে বা শেষ হয়ে যাচ্ছে, তার সংকেত চারিদিকে আছে, সেইটার দামামা বাজছে, এবং সেই উত্তর পর্বের নেতৃত্ব নেওয়ার জন্য মানুষগুলো মাঝখানের পর্বের আমি আসছি, তার মধ্যেখানে আমরা কাল পর্বে বিচরণ করছি। এই কাল পর্বকে আমাদের লক্ষ্য করতে হবে যাতে সর্বাপেক্ষা কম ধ্বংস, মৃত্যু এবং হানাহানিকে দিয়ে এটার ভিতরে যান। কারণ এই কালপর্ব যতই বড় হবে তত সমাজের ভিতরে আমাদের যে বিভিন্ন ধরনের সমালোচনা, বিদ্বেষ, হিংসা, এগুলি বৃদ্ধি পাবে। আমরা ইংরেজিতে আমাদের সায়েন্সে আমরা বলি এটা হলো সোশ্যাল ক্যাপিটাল। যে সমাজে সোশ্যাল ক্যাপিটাল কমতে থাকে তার ইকোনমিক ক্যাপিটাল দিয়ে সে বেশি দূর আগাতে পারে না। এই সোশ্যাল ক্যাপিটালটা নষ্ট হতে যেন না দিই। স্বাধীনতার সংগ্রামের সময় ওই সোশ্যাল ক্যাপিটাল, সামাজিক পুঁজি আমার বৃদ্ধি পেয়েছিল, তাকে ফিরিয়ে রাখতে হবে। ওইটি হলো স্বাধীনতা আপনি 2024-এ। আমি এইটার নিশ্চিত যে এইটার ভিতর দিয়ে আমরা একটা নতুন, উন্নততর, আরও অনেক বেশি ন্যায়ভিত্তিক একটা বাংলাদেশের দিকে এগিয়ে যাব। অনেক ধন্যবাদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। দর্শক, কথা বলছিলেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, এবং তিনি আমাদের সময়কালকে 3 ভাগে ভাগ করেছেন। তাৎক্ষণিক কাল সেটা প্রায় শেষ, আমরা এখন কাল পর্বে আছি, এবং ভবিষ্যৎটা তিনি উত্তর পর্ব মনে করেন, এবং কাল পর্ব তিনি যেভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করছেন সেটা একটা ভয়ঙ্কর পর্ব, এবং সেই পর্বের মধ্যে আমরা আছি। বিস্তারিত ব্যাখ্যা না গেলে, এবং তিনি নিজে অর্থনীতিবিদ হয়েও এটাকে যেহেতু মহাকাল বলছেন, তিনি অর্থনীতির আলোচনাও করতে চাননি। সমাধান যা কিছু এক কথায়, এক বাক্যে রাজনৈতিক সমাধান দরকার, এবং সেই রাজনৈতিক সমাধানটার মধ্যেও তিনি সীমাবদ্ধ থাকতে চাননি। তার জন্য অবশ্যই পলিটিক্যাল উইলের কথা বলেছেন, সেটা থাকতে হবে। এর একটা রাষ্ট্রীয় নিষ্পত্তি করতে হবে, এবং সেই নিষ্পত্তির আলোচনার মধ্যে অনেকগুলো সংস্কারের প্রসঙ্গ এসছে, অনেকগুলো প্রসঙ্গ এসছে। সব কথার মূল কথা গত কয়েকদিন আমরা যা দেখলাম সেটা হচ্ছে যে 53 বছরের বাংলাদেশ থেকে একেবারেই ভিন্ন একটা বাংলাদেশ, এবং বাংলাদেশ আসলে যেভাবেই বলি না কেন আমরা আমূল বদলে গেছে। এটা এখন আমাদের রাজনৈতিক নেতৃত্বের এবং সামগ্রিক আমাদের প্রতিটি নাগরিকের মাথায় নিতে হবে যে বাংলাদেশ আমরা ভেবেছিলাম আমরা নির্মাণ করেছি, বা যে বাংলাদেশ আমরা সামনে দেখব বলে মনে করেছি, সেই বাংলাদেশ আসলে নেই। ভেতরে ভেতরে এটা অনেক বদলে গেছে, আমূল বদলে গেছে, এবং সেখানে একটা আশার আলো আছে। এবং আমরা চাই কিংবা না চাই, সেই আশা বা সেই স্বপ্ন যে বাস্তবে রূপ নেবে সেটা অস্বীকার করবার কোনো সুযোগ নেই। আমাদের তরুণীরা সেটা প্রমাণ করে দেখেছে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।